প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আসুন আমরা শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন ডক্টর ফয়জুল হক, উনিও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতে যাব সায়ন্ত সাখাওয়াতের কাছে। আসলে দেশে একটা অস্থিরতা চলছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, যেভাবে অস্বীকার করার চেষ্টা করি কিনা, তাতে কিছু আসে যায় না। মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। আসলে আইনশৃঙ্খলা বাহিনী কোনো সক্রিয়তা আমরা লক্ষ্য করছি না। ঘটনা ঘটার পর মানুষ জানতে পারছে, আইনশৃঙ্খলা বাহিনীও পরে জানতে পারছে। সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা একই, এবং ঘোষণা দিয়েও কোনো কাজ হচ্ছে। যারা আইনশৃঙ্খলা বাহিনী আগে বাগে পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে হিজবুত তাহরিরের ঘটনাটি, তারা পোস্টার লাগিয়েছে আরও 15 দিন আগে ঢাকা শহরে, কিন্তু সেদিন আবার তাহলে কেন গণ্ডগোল হলো? এরকম অনেক ঘটনা আছে, কিন্তু এই ঘটনাগুলোর পেছনে নানান ধরনের যুক্তি দেওয়া হচ্ছে। সরকার কাজ করতে পারছে না, সরকার অযোগ্য, সক্রিয় না, এরকম নানান কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা। আমরা যারা গণমাধ্যম কর্মী, আপনারা যারা রাজনীতি বিশ্লেষণ করেন, আপনারা অনেকের ঘটনার পেছনে খবর রাখেন, নানান মানুষের সাথে আপনাদের এক ধরনের যোগাযোগ থাকে। আমরা লক্ষ্য করছি যে যেদিন থেকে এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর মধ্যে চরম বৈরিতা শুরু হয়, এরপর থেকে কিন্তু দেশের এই অবস্থাটা নাজুক পরিস্থিতি চলে যায়। এর মানে হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, জামাত ইসলাম ছিল, এবং সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি ছিল। এরা সবাই ছিল ফ্যাসিস্ট বিরোধী। কিন্তু আজকে এদের মধ্যে সেই অবস্থাটি নেই, ঐক্যটা নেই। বিশেষ করে জামাত এবং বিএনপির মধ্যে ঐক্য তো দূরের কথা, পরস্পর রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে। এই সুযোগটা নিচ্ছে অনেকেই। আপনার কি মনে হয়? আপনি যে বলছিলেন যে অস্থিরতা আছে, এটা অস্বীকার করবার সুযোগ নেই। অস্থিরতা বহুমুখী। তার মধ্যে একটা হচ্ছে যেটি আপনি বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি বন্ধুত্ব এবং ঐক্যের পরিবর্তে ধীরে ধীরে সেটা অনৈক্য থেকে শত্রুতায় পরিণত হচ্ছে। এইটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া নিয়ে অস্থিরতা তৈরি হচ্ছে। নির্বাচন কি প্রক্রিয়ায় কবে হবে তার কোনো ক্লিয়ার কাট, বলছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হবে, কিন্তু সুনির্দিষ্ট এরকম কোনো রোড ম্যাপ, যেটা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি চাচ্ছে বা অন্য রাজনৈতিক দল কেউ চাচ্ছে, সেরকম আসছে না। ফলে এই যে বোঝাপড়ার একটা অনৈক্য, এটা নিয়ে একটা অস্থিরতা নিজেদের মধ্যে বিরাজ করছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ। সাম্প্রতিককালের কয়েকটি ঘটনা এটাকে নগ্নভাবে তুলে ধরে যে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সময়ে হবার কথা নয়। 16 বছর ফ্যাসিবাদের কালে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি যাদের দ্বারা ঘটত, বিশেষ করে খুন, সন্ত্রাসী কার্যক্রম, ধর্ষণ, চুরি ডাকাতি, বড় রকমের যেসব ঘটনা, প্রত্যেকটার যোগসূত্রে কোনো না কোনোভাবে সরকারি দল, ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগের সংশ্লিষ্টতা বেরিয়ে আসতো। এবং তখনকার বিশ্লেষণে এটা সামনে আসতো যে তারা নানানভাবে, যেহেতু একচাটিয়াভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাদের হাতে প্রচুর কাঁচা টাকা ছিল, ফলে তার অবৈধ ব্যবহার ছিল, অবৈধ টাকার অবৈধ ব্যবহার। তারা জানতো তারা কোনো অপকর্ম করলে তাদের বাঁচানোর জন্য বড় ভাই কিংবা অভিভাবক আছেন, তারা তাদেরকে এক সময় গিয়ে রক্ষা করবে। সুতরাং তারা যে কোনো অপকর্ম, ধর্ষণ, খুন এগুলা করতে সাহস পেত। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে ছিল। কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে অন্তত আওয়ামী ফ্যাসিবাদের যেই শক্তিরা এইরকম সন্ত্রাসী, ধর্ষক কিংবা খুনি ছিল, তারা তো এখন ওই আশ্রয় প্রশ্রয়ের লোভে সেই কাজটি করবে না। তাহলে এখন এই পরিস্থিতির মাথাচাড়া দিয়ে উঠল কারা? কেন এইখানে 8 বছরের একটা শিশু থেকে শুরু করে একটি গর্ভবতী নারী কেউ রেহাই পাচ্ছে না? কেন এখানে মোটরসাইকেল আরোহীরা এসে একজনকে উপর্যুপরি গুলি করে হত্যা করে পালিয়ে যাবার মতো ঘটনা ঘটছে? এরকম নানান রকমের লোমহর্ষক ঘটনা ঘটছে। এটা কারা ঘটাচ্ছে? এটা ঘটাচ্ছে হয়তো নির্দলীয় সন্ত্রাসীরা। তারা না ফ্যাসিবাদের ওই আশ্রয় প্রত্যাশী, কারণ তাদের পতন হয়েছে, তারা পালিয়েছে, না সরকারের আশ্রয় প্রত্যাশী। নির্দলীয় সন্ত্রাসী কি হয়? হয়।
এক সময় ছিল, এরপর আর না হয় না। হয় এক সময় ছিল হয়, কম বেশি। সন্ত্রাসী নির্দলীয় হয়, কিন্তু তারা ওই যে বললাম দলীয় সন্ত্রাসীরা কোনো না কোনো কারো আশ্রয় প্রশ্রয় পায়, এবং সবসময় সন্ত্রাসীরা আশ্রয় পায় মূলত সরকারের তরফ থেকে। কারণ সরকার যদি প্রশ্রয় আশ্রয় না দেয় তাহলে কোনো রাজনৈতিক দল বা কেউ আশ্রয় প্রশ্রয় দিতে পারে না। আপনি দেখবেন আপনার হয়তো কারো কারো অভিযোগের তীর চাঁদাবাজি এটা নিয়ে বিএনপির দিকে যায়, অতীতের যে ধরনের সরকার ছিল আর এই সরকার কি এক? বিএনপির কোনো নেতাকর্মী সাধারণ একটা অপকর্মে লিপ্ত হলেও সেটা সংবাদ মাধ্যমে আসলে তাকে বহিষ্কার করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। বিএনপি কিন্তু ওই তার দলের পরিচয়ধারী কোনো সন্ত্রাসী বা কোনো চাঁদাবাজের পক্ষে কিন্তু দাঁড়ানো নজির সাম্প্রতিককালে কিন্তু নাই। সুতরাং ওই আশ্রয় প্রশ্রয় কিন্তু বিএনপির দিক থেকে পাচ্ছে না, জামায়াতের তরফ থেকে সেটা পাচ্ছে না, ছাত্রদের তরফ থেকেও প্রত্যক্ষ আশ্রয় পাচ্ছে না। তাহলে যারা করছে তারা কারা? তারা তো এই রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় প্রত্যাশী না, সরকারের তরফ থেকেও তারা আশ্রয় প্রশ্রয় প্রত্যাশী হবার কথা নয়, কারণ এই সরকারের রাজনৈতিক দল নেই, তাদের এমন কোনো এজেন্ডাও নাই। তাহলে মাথাচাড়া দিয়ে উঠলো কেন? এর পেছনে প্রধান কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতা, কারো কারো ইল মোটিভ। তারা ফ্যাসিবাদের লাঠিয়াল ছিল, কেউ কেউ পালিয়ে যাওয়ার পরে যারা আছে তাদের মধ্যে মেজরিটি অংশ ফ্যাসিবাদের লাঠিয়াল, তাদের পক্ষের খুনি এবং তাদের পক্ষের অপকর্মের দোষর ছিল। তারা এখন রং বদলে কোনো রকমভাবে চাকরি করছে। তারা উপরে যা দেখা, অনেকেরই মনে মনে আকাঙ্ক্ষা এই সরকার ব্যতিব্যস্ত হোক এবং বিতর্কিত হয়ে পড়ুক। আওয়ামী লীগের সেই অপকর্মগুলো যাতে ঢাকা পড়ে যায়, মানুষ যাতে বলতে শুরু করে যে এর থেকে আগেই তো ভালো ছিল বা এখন তো উন্নতি হলো না, তাহলে আমরা এত জীবন দিলাম কেন, এইটা মনে মনে অনেকের চাওয়া। এইটা একটা। দুই হলো সরকারের তরফ থেকে ভুল আছে। ভুল কি? তারা তাদের কঠোরতা প্রদর্শনে ব্যর্থ হয়েছে। অপরাধীর প্রতি, সন্ত্রাসীর প্রতি, খুনির প্রতি, ধর্ষকের প্রতি যে কঠোরতা প্রদর্শন করা দরকার ছিল সেখানে তারা তাদের ব্যর্থতার মাধ্যমে পরিচয় এই দিয়েছে। কঠোরতা প্রকাশ এই বাহিনীর মাধ্যমেই করবে, কিন্তু বাহিনী 7 মাস চলে গেছে, বাহিনীতে রিশাফল করা, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া। আরে 7 মাস লাগে না, আপনি যদি 1 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতেন যে কনস্টেবল, এএসআই, এসআই পদে আপনি নিয়োগ দিয়ে 3 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির পক্ষ থেকে নেবেন, এই ছাত্র জনতার পক্ষ থেকে নেবেন যারা ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশপন্থী, এবং তাদেরকে 3 মাসের ট্রেনিং দিয়ে আপনি কাজে জয়েন করাবেন, এবং এই কাজের জয়েনিংয়ের সময় মনিটরিং হবে, এটাও পরবর্তীতে ট্রেনিং পিরিয়ড হিসেবে আপনি কাউন্ট করে তাদেরকে চাকরিতে স্থায়ী করবেন। এটা সম্ভব ছিল না, এবং এই বুদ্ধি কি এদের নেই? এই বুদ্ধি এটা কি আমরা টকশোতে বা অ্যানালাইসিস হিসেবে অনেকে আমরা দেইনি? তাহলে 7 মাসে তার বিন্দুমাত্র নজির আপনি দেখতে পেয়েছেন? পাননি। তারা কোনো একটা ঘটনা ঘটবার সময় সব গোয়েন্দা বাহিনীর সব সদস্যই যে ফ্যাসিবাদের পক্ষে তা তো নয়, অনেকেই তো এই সরকারকে সহায়তা করতে চাচ্ছে, এবং সাফারার গ্রুপ অনেকেই তো এখন দায়িত্বে আছেন। তাদের মধ্য থেকে তারা কেন এই তথ্যটা আগাম পায় না? তারা কেন একটা ঘটনা ঘটবার পরে তার ব্যবস্থা নিতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে না? এখনও কেন 7 মাস পরে আমাদেরকে রাস্তায় নেমে আমারই সমর্থিত, আমারই সাপোর্টে বসানো সরকারের কাছে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হবে? সুতরাং কিছু ভুল আছে, এটাও মেনে নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই শত্রুতা মনোভাব না থাকতো তাহলে এটা কি বাড়তো না কমতো? ডেফিনেটলি কমে আসতো। আমি শুরুতেই বলছি, আপনি এটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বলে আমি একমত পোষণ করে ওদিকে যাইনি। বাংলাদেশে শুধু এই শত্রুতা না, এই আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নয়, বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশপন্থী প্রশ্নে, নির্বাচন, ন্যায় বিচার, গণতন্ত্র, সুশাসন, আগামীর বাংলাদেশ, এই প্রত্যেকটা যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, ছেলেমেয়েরা রক্ত দিয়েছে, এই ছাত্র জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে, এদের প্রত্যেকের প্রত্যাশা ভুলুণ্ঠিত হবে এই ঐক্যের অভাবে। এর নজির পৃথিবীর বহু দেশে আছে। মুক্তিযুদ্ধের সময় মেজরিটি মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এবং মুক্তিযুদ্ধ বিরোধীরা খুবই পরবর্তী সময় একদম সাপ্রেসড হয়েছিল। সেই সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে অনৈক্যের কারণে আওয়ামী ফ্যাসিবাদ, ওই তৎকালীন ফ্যাসিবাদ মুক্তিযুদ্ধের পক্ষের সমাজতান্ত্রিক ধারণার আরেক শক্তি জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছিল, সিরাজ শিকদারকে হত্যা করেছিল, সর্বহারা পার্টির অনেক কর্মীকে নেতাকর্মীকে হত্যা করেছিল, ভিন্ন মতের অনেককে করেছে। সুতরাং এই যে মুক্তিযুদ্ধ পরবর্তী, সেখানেও যদি একটি জাতীয় সরকার, ঐক্যের সরকার, বাংলাদেশপন্থী একটা শক্তির আবির্ভাব সমন্বিতভাবে ঘটতে পারত, তাহলে ওই অনৈক্য, ওই খুনোখুনি কিন্তু হতো না। এইবারও গণ অভ্যুত্থানের পরে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, প্রধান আরেক রাজনৈতিক শক্তি জামাত ইসলামী,
ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে, তাদের ইয়াংদের মধ্যে যে একটা ইনফ্লুয়েন্স আছে, তারা বামপন্থী ডানপন্থী ছোট দল হলেও তাদের ব্যক্তি পর্যায়ে ইনফ্লুয়েন্স অনেক, এরকম অনেক নেতা আছে আমরা জানি। এরা যদি সবাই একমত হতে পারে বেসিক কিছু প্রশ্নে, যে আমরা এমন কোনো আচরণ করব না যার ফলে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলা, পুলিশ, বিচার বিভাগ, সেনাবাহিনী, কোনো গোষ্ঠীকে ফ্যাসিবাদের আবার পুনর্বাসনের জন্য তারা কোনো কলকাঠি নাড়বে সেই সুযোগ দেব না। এর মূলে হচ্ছে ঐক্য। এই ঐক্য বিনষ্ট হতে হতে, আগেই বলেছি আমি, বৈরিতায় পরিণত হচ্ছে। এই বৈরিতা নিজেদের মধ্যে সহিংসতায় পরিণত হওয়ার আগে এই সব দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের অনুধাবন করা উচিত এবং তাদের মধ্যে ডায়ালগ হওয়া উচিত যে 16 বছর আমরা প্রত্যেকে মার খেয়েছি, প্রত্যেকে জেল খেটেছি, প্রত্যেকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছি, প্রত্যেকের সদস্য, এদের দলের সদস্য নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, আয়না ঘরে গিয়েছে। সুতরাং সেই তাদের মধ্যে কি ক্ষমতার লোভ, কোন প্রাপ্তির লোভে তাদের মধ্যে এই অনৈক্য আবার তৈরি হচ্ছে? তারা, জনগণ যাকে রায় দেয় সে তো পাবে। আপনি নির্বাচনী রাজনীতি যখন নির্বাচন শুরু হয় তখন করবেন, নিজের লাভ অর্জনের জন্য যা করার করবেন, কিন্তু সেটা এমন পর্যায়ে যাবেন না যেটাকে কেন্দ্র করে দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা তো তাদের মাথায় রাখতে হবে। ডক্টর ফয়জুল হক, আমরা সায়ন্ত সাখাতের কথা শুনছিলাম, আসলে সেই কথাই যে যত অনৈক্য হবে শত্রুতা তৈরি হবে, এবং শত্রুতা তৈরি হলে কি হয় আমরা দেখছি। এই যে অনৈক্য, এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থা, গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে আগের মতো যেটা আমরা মনে করেছিলাম যে ভালো থাকবে বলে আশা করেছি 5 তারিখের পর থেকে, সেখান থেকে অবশ্যই কিছুটা অবনতি হচ্ছে। যে প্রক্রিয়ায় 5 তারিখে আমরা স্বাধীনতা এনেছিলাম, বিজয় এনেছিলাম, সেই বিজয়ের পরবর্তীতে আমাদের মধ্যে যে ঐক্যটা থাকা উচিত ছিল সেটা নেই, এবং এটা নেই যে সেটা স্পষ্ট হচ্ছে প্রতিদিন। এবং এটার অন্যতম একটি বড় ষড়যন্ত্রের কারণ হচ্ছে আওয়ামী লীগ তার 16 বছরের সকল অনৈক্য, তার যত ধরনের ষড়যন্ত্র করেছিল, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে ধ্বংস করেছিল, মানুষকে খুন করেছিল, গুম করেছিল, এই সব কিছুকে ঢেকে ফেলার জন্যই আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে আমাদের ভিতরে এই ধরনের সমস্যা তৈরি করে দেয়া, অনৈক্য তৈরি করে দেয়া। এখন যেটা হচ্ছে, জামাত বলছে বিএনপির দোষ, বিএনপি বলছে জামাতের দোষ, ইসলামী আন্দোলন বলছে আরেকটা দলের দোষ, আমরা একে অপরের ভিতরে লেগে যাচ্ছি, এবং আলেম ওলামা বলছে আরেকজনের দোষ, আবার সাধারণ মানুষ বলছে আরেকজনের দোষ। এই দোষে দোষে আওয়ামী লীগের দোষগুলো কিন্তু ঢেকে যাচ্ছে। আপনি দেখেন 2000 মানুষকে হত্যা করার পরে, 30 থেকে 50,000 মানুষকে আহত করার পরে বাংলাদেশে যেই পরিমাণ আওয়ামী লীগের পিকচারটা জনগণের কাছে থাকা উচিত ছিল, সেই পিকচারটা এখন কিন্তু ঢাকা শহর সহ বাংলাদেশের কোনো শহরে আপনি পাবেন না। আমি এখানে একটা যোগ করি আপনার সঙ্গে, সেটি হলো যে বিএনপির বিরুদ্ধে দখল, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। জামাতের বিরুদ্ধে বিএনপি অভিযোগ করে তারা বিভিন্ন পদ দখল করতেছে, তাই না? এরকম অভিযোগ পরস্পরের বিরুদ্ধে করছে। কিন্তু এটা অবাক করা কাণ্ড, সবাই একসময় নির্যাতনের শিকার হয়েছিল। এইখানে একটু খটকা লাগে যে এই যে তাদের খুব কাছের মানুষ, তাদের দলীয় নেতারা ফাঁসি থেকে শুরু করে গুম খুন, হেন অত্যাচার নেই যেটা হয়নি, এরা এটা কিভাবে ভুলে গেল তো তাড়াতাড়ি? না, আসলে দেখেন, আমি তো সেজন্য প্রায়ই বলি যে বাংলাদেশের শেখ হাসিনা বিদায় নেওয়ার কারণে একদিকে যেমন কল্যাণ হয়েছে, সেটা হচ্ছে আমরা একটা ফেসিবাদকে বিদায় দিতে পেরেছি, আর একটা অকল্যাণ হচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষগুলো আবার অনৈক্যের মধ্যে চলে যাচ্ছি। গত 16 বছর কিন্তু আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে একে অপরের বক্তব্য পরিলক্ষিত করিনি তেমনটা। স্বাভাবিক প্রক্রিয়ায় দল তাদের কার্যক্রম করেছে, কিন্তু এখন শেখ হাসিনা বিদায় হওয়ার পরে মনে হচ্ছে যেন সবাই যার যার তরিকায় আবার ফিরে এসেছে, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এবং এই বিষোদ্গারের যে বড় ইম্প্যাক্ট একটা পড়তে পারে, সেটা আপনাকে ধারণা রাখতে হবে যে আগামীর বাংলাদেশে এটার বড় ধরনের একটা ক্ষতির কারণ আছে। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ধারণা তৈরি করে দেয়া যে আগেই ভালো ছিলাম, পূর্বেই ভালো ছিলাম, এটা কিন্তু একটা পরিকল্পনার অংশ। আপনার বুঝতে যদি না পারেন যে আসলে এটা পরিকল্পনার গেইমে আপনি পড়ে গিয়েছেন, তাহলে তো আপনার রাজনীতিতে আপনি সফল হবেন না। কারণ আওয়ামী লীগ এটাই চায় যে আমরা কেমন ছিলাম, জনগণের কাছে তোমরা যেটা উপস্থাপন করেছো 5ই আগস্টের আগে, সেইটাকে ভুল প্রমাণিত করার জন্য তোমাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেব, তোমরা তোমাদের মধ্যে তর্কে থাকবা, কিন্তু একটা পর্যায়ে গিয়ে জনগণ কিন্তু বাধ্য হবে বলতে যে তার চেয়ে মন্দের ভালো আওয়ামী লীগই আমার কাছে ভালো। এবং সেই কাজটা করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনি দেখেন 2-3টি সাক্ষাৎকারের মধ্য দিয়েই কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। সেনাপ্রধানের কঠোর বক্তব্য, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাক্ষাৎকার এই সাম্প্রতিক সময়ে, এবং তাদের বিভিন্ন উপদেষ্টারাও কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছে। সে বক্তব্য থেকেও স্পষ্ট যে ষড়যন্ত্র চলমান, দেশ বিদেশি ষড়যন্ত্র চলমান, এবং তারা এই কাজগুলো করছে।
এখন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেটা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের এই দলগুলোর মধ্যে একে অপরের সাথে সংযুক্ত করে, যেটা আগের বক্তাও বলেছেন যে আমাদের মধ্যে ঐক্যের জন্য অন্ততপক্ষে বসে আলোচনা করা কিছু ইস্যুতে, যেমন শেখ হাসিনা যে সকল অপকর্ম করেছে সেই কর্মগুলোকে আমরা জাতির কাছে প্রচারণা অব্যাহত রাখা, জাতির কাছে এটাকে জানানো, এবং বর্তমান সময়ের আইন শৃঙ্খলা সহ সবকিছু রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি প্রচেষ্টা আরেকটা বিষয় অব্যাহত। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটি হলো আমরা লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়া বলুন অথবা যার যার জায়গা থেকে কোনো নানান ব্লগের কথা বলুন, আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে এই দলটির একদম মাঠ পর্যায়ের লোকেরা যে কথাগুলো বলছেন সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। তারা আসলে গর্ত থেকে গলা বের করে ফেলেছেন, বের করার চেষ্টা করছে না, গলাটা অলরেডি বের করে ফেলেছেন। এবং একটা অদ্ভুত বক্তব্য তারা রাখছেন, সেটি হলো তারা কিন্তু জামাত বা বিএনপির বিরুদ্ধে কিচ্ছু বলছে না, শুধু তাদের ডক্টর মূল ইউনূস। টার্গেট হলো প্রফেসর ইউনূস সরকার এবং এই নতুন যে রাজনৈতিক দল হলো। এটা কেন? আমি যেটা মনে করি এই সরকারের এখানে একটা বড় ধরনের দুর্বলতা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের আমি উল্টো ভাবে বলি যে সরকার ঠিক মতোই আছে, না, এখানে যেহেতু আওয়ামী লীগ তার বিরুদ্ধে লেগেছে। না, দুটোই আছে, দুটোই আছে। কিন্তু আমার প্রশ্নটা ওইটা না, আমার প্রশ্নটা ছিল যে এই দুই রাজনৈতিক দলের ব্যাপারে আওয়ামী লীগ নীরব কেন এখন? এইটা আওয়ামী লীগের একটা কৌশল। আওয়ামী লীগ চায় এই রাজনৈতিক দলগুলোর উপরে ভিত্তি করেই আবার প্রতিষ্ঠিত হতে। অতএব প্রতিষ্ঠিত হতে হলে তার জন্য প্রথম কাটা এবং বাধা হচ্ছে ডক্টর ইউনূসের এই সরকার। এই সরকারকে সে কারণে তিনি হাইলাইটস করে যে কোনো মূল্যে এই সরকারকে বিপদে ফেলতে পারলে তার বেনিফিশিয়ারি আওয়ামী লীগ যে ভোগ করবে এবং বেনিফিট তারা পাবে, এটা তারা যে ভালো করে বুঝতেছে। তারা জানে যে যে কোনো মূল্যে আমাকে ইন হতে হবে। তো এখন তারা বুঝতেছে যে কালকেই এসে ক্ষমতায় বসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি বিতর্কিত করে যে কোনো মূল্যে তাকে ফেলে দেয়া যায়, এই সরকারকে যে কোনো মূল্যে মাঝপথে বন্ধ করা যায়, তাহলে তারা যে কোনো উপায়ে এই গভর্নমেন্টের মধ্যে, মানে নেক্সট কোনো ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে তারা ঢুকবে। তারা 5টা 10টা আসন পেলেও সংসদে ঢুকতে চায়। অর্থ হচ্ছে তারা টিকে থাকলো, পরবর্তী 5 বছর গিয়ে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত করে তারা বিভিন্ন জায়গায় তাদেরকে আকৃষ্ট করাবে এবং আকৃষ্ট করার মধ্য দিয়েই আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে। সে কারণেই তারা বেছে নিয়েছে যে রাজনৈতিক দলগুলোকে এখন প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপিকে তারা প্রতিপক্ষ মোটেও বানাবে না, এবং বানানোর জন্য তাদের কোনো পেজ থেকে শুরু করে টকশো থেকে শুরু করে কোনো জায়গায় আলোচনা নাই। সব জায়গায় একই আলোচনা, শুধু ইউনূস সব শেষ করে দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সব ধ্বংস করে দিয়েছে এবং ইউনূসকে টার্গেট করে এখন তারা পথ চলছে। আমি যে পয়েন্টটাতে ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের যে সবচেয়ে বড় ব্যর্থতাটা শুরুর দিন থেকে ছিল, সেটা হচ্ছে তারা বাংলাদেশের মানুষের কালচারটাকে অ্যাডাপ্ট করতে পারেনি। এই দেশের আপনি নরম থেকে ওই বিশ্বে কিভাবে আধুনিক সভ্যতা মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হয়, খুব ভালোবেসে আদর যত্ন করে দেশটা গঠন হয়, সেটা তো বাংলাদেশ না। এই বাংলাদেশ যদি আপনার মুগুর হয়, মুগুরের পরিবর্তে মুগুরের প্রয়োজন। এই বাংলাদেশের যেখানে আওয়ামী লীগ 16 বছর পর্যন্ত অন্যায়ভাবে মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, সেখানে আপনি সেই সকল চোর ডাকাত খুনিদেরকে আপনি যদি কঠোরভাবে দমন করতে না পারেন, এমনকি আমি আইন শৃঙ্খলা বাহিনীকে এ পর্যায়েও বক্তব্যতে শুনেছি, এমনকি আইন উপদেষ্টা থেকে শুরু করে অনেককেই দেখেছি যে জাস্ট আমরা গ্রেপ্তার করব বা আমরা আইনি প্রক্রিয়ার যাতে কোনো ধরনের ব্যাহত না হয়, এই শব্দচয়নগুলো অনেক ক্ষেত্রে দুষ্কৃতিকারীদেরকে উৎসাহ যোগায়। যেমন আপনি দেখেন যে ডেভিল হান্ট যখন আমাদের শুরু হয়েছিল, সেই সময়ের শুরুর দিকে কিন্তু একটু গরম গরম ভাব, 2-3 দিনের মধ্যে ডেভিল হান্ট আর নাই, এখন ডেভিল হান্ট আবার লুকিয়ে গিয়েছে। এই যে ডেভিল হান্টের জায়গাটাতেও আমরা সফল হতে পারলাম না। তার মানে যারা দুষ্কৃতিকারী তারা ধরে নিচ্ছে যে আমি যদি অন্যায় করি আমার সর্বোচ্চ শাস্তি জেলে যেতে হবে, জেলে যদি আমি যাইও তাহলে আমি 2-3 মাসের মধ্যে জামিন পেয়ে মুক্ত হয়ে আসব। তো যারা জামিনের গ্যারান্টি পেতে পারে মনে মনে ধারণা পোষণ করে, কোনোদিনই সেই দেশে আপনি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে বন্ধ করতে পারবেন না। কিন্তু ওদের মধ্যে যদি এমন কোনো ভয় সৃষ্টি করে দেওয়া যেত যে ধরলেই ক্রস ফায়ার হতে পারে, ধরলেই আবার এমন কোনো শাস্তি হতে পারে যে ফাঁসি হতে পারে, আইন প্রক্রিয়ার মধ্য থেকেই হবে, কিন্তু ওই ভয়টা তাদের ভিতর থেকে কেটে গিয়েছে বিধায় আজকের কিন্তু বাংলাদেশে এই ধরনের একটি ষড়যন্ত্র এবং সকল ধরনের অন্যায় কার্যক্রম তারা করছে। কিন্তু আমরা আওয়ামী লীগের মতো ক্রসফায়ার অন্যায় জিনিসগুলোকে এস্টাবলিশ করতে চাই না, কিন্তু ভয়ের জায়গাটা থেকে আইনের যে কঠোর অবস্থানটা সরকারের নেওয়া উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাটায় তাদের বিবৃতি, কথা বলার ধরন এবং কৌশলটাকে ভিন্নভাবে আমাদের দেখা উচিত ছিল। সেনাবাহিনীর প্রধান 2-4 দিন আগে যে বক্তব্যগুলো এসেছে বাংলাদেশে, সেখানে কিন্তু একটা জায়গা এসেছে যে আর না, অনেক হয়েছে, 8 মাস দেখেছি।
আমি তার সাথে পুরোই এগ্রি যে আজকের আমরা যদি স্বাধীনতার পরে, বিশেষ করে 5 তারিখের জুলাই বিপ্লবের পরে আমরা যদি অন্তত 50,000, মিনিমাম 50,000 মানুষ যদি আমরা নিয়োগ দিতে পারতাম পুলিশ প্রশাসনে, তাহলে আপনি ঢাকা শহর সহ বড় বড় সিটিগুলোতে আপনি অন্তত এক্সট্রা 10,000, 15,000 করে পুলিশ দিতে পারতেন। দুটো জিনিস তখন উপকার হতো। এক, বিপ্লবীরা চাকরি পেত এবং তারা বিপ্লবী চেতনায় দেশকে গঠন করার জন্য এগিয়ে আসতো এবং তারা কিন্তু সেখানে ট্রেন আপ করে আমাদের একটা শক্তি হিসেবে তারা কাজ করতো। আজকে আমাদের হাতে সেই মানুষগুলোও নেই। প্রশাসনের মধ্যে এক ধরনের দুরবস্থা চলছে, পুলিশের মধ্যে এক ধরনের দুরবস্থা, হতাশা চলছে এবং পুলিশও, আপনি বলছিলেন যে পুলিশও এখন ঠিকমতো কাজ করছে কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে। পুলিশ কাজ করবে কি করে? পুলিশ যখন কাজ করতে যাচ্ছে, পুলিশের মধ্যে আপনার তো সেই লোক নেই এবং যেই লোকগুলো আছে তারাও হতাশায় ভুগছে যে কোনো জায়গায় গেলে তাদের উপরে হামলা হচ্ছে কিনা, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা। এই কঠোরতম জায়গার কারণেই আজকের এই পরিস্থিতি আমাদের বাংলাদেশে হচ্ছে, যেখান থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের সবার মধ্যে ঐক্যের মনোভাব তৈরি করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে এই সরকারের প্রতি সহযোগিতা করতে হবে। আমি গতকাল মনে হয় কোনো এক জায়গায় বলেছিলাম যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে যদি আপনি মনে করেন যে সরকার বিপদে আছে তাহলে ভুল। রাজনীতিবিদরাই আপনি বিপদে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছুই হবে না, উনি আজকে রিজাইন দিয়ে কালকে চলে গেলে বাংলাদেশ থেকে যাবে, উনি বিশ্বের যে কোনো জায়গায় ভালোভাবে লাইফ লিড করতে পারবে, তার কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হবে কাদের? যারা আজকের এই বিজয় করেছে, জুলাই বিপ্লবের সাক্ষী সেই সকল নাগরিকদের, সেই সকল যোদ্ধাদের এবং রাজনীতিবিদদের যারা 16 বছরে ভোট দিতে পারে নাই, নিতে পারে নাই, ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছে। অতএব এন্ড অফ দ্য ডেতে আমাদের সমস্যা হচ্ছে এই বিএনপি, জামাতের এবং আমাদের রাজনীতিবিদদেরই। অতএব আমরা যদি এখন না বুঝি, আমরা যদি এটা নিয়ে লড়ালড়িতে ব্যস্ত থাকি এবং কেউ কেউ মনে করি যে আমার এখানে যদি আওয়ামী লীগকে এস্টাবলিশ করি তাহলে আমার জন্য লাভ, অন্যর ক্ষতি হবে, সেই চিন্তা করা কিন্তু ভুল হবে। আপনাকে আপন বানালেও বিএনপিকেই বানাতে হবে, আর আপন বানালেও জামাতকে বানাতে হবে। এর বাহিরে আপনি অন্য কাউকে আপন চিন্তা করলে দেশের ক্ষতি হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডাক্তার সায়ন্তন সাখাওয়াত এবং ডক্টর ফয়জুল হক। সায়ন্তন সাখাওয়াত, ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন। আপনি জানেন গার্ডিয়ান খুব প্রভাবশালী, প্রেস্টিজিয়াস, যাই বলুন না কেন, খুব বড় পত্রিকা ইন্টারন্যাশনাল। এই সাক্ষাৎকার নিয়েছেন হান্না এলিস পিটারসন, একদম খুব সিনিয়র সাংবাদিক। এই সাক্ষাৎকারে উনি এমন কিছু কথা বলেছেন যেটা আমাদের ভালো লাগার কারণ রয়েছে এই কারণে, রাজনৈতিক দলগুলো অনেক কিছু ভুলে গেলেও প্রফেসর ইউনূসরা বলছেন না। এটা হলো পজিটিভ দিক। উনি পরিষ্কার বলেছেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে উনি যখন ক্ষমতা নিলেন তখন কি পরিস্থিতি ছিল। উনি বলছেন যে হাসিনা যে ক্ষতি করেছে তা ছিল ভয়াবহ। এটি ছিল আরেকটি গাজার মতো, পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ। তবে এখানে ভবন নয়, বরং ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ, আন্তর্জাতিক সম্পর্ক। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। গাজাতে যেরকম ভবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখানে ধ্বংস হয়েছে এইগুলি প্রতিষ্ঠানগুলো। এখন এই যে তারা এই ধ্বংসগুলো করে গিয়েছে, এই কথাগুলো তো রাজনৈতিক দলের মুখ থেকে আসা উচিত ছিল। প্রফেসর ইউনূস একাই বলে যাচ্ছেন। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না, প্রথমে একটু ডিফার করি। ডক্টর ইউনূস আজকে এই কথা, যে কথা বলছেন, এই কথাগুলো বহু বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী নেতারা বলছেন, আমরাও বলছি, প্রত্যেকে বলছে। তিনি নতুন কিছু বলেননি। তিনি নতুন করে এটা সিনক্রোনাইজ করে একটা এক্সাম্পল যেটা দিয়েছেন গাজার সঙ্গে, সেটি হচ্ছে গাজায় একটা এক্সপ্লোসিভ বা বোমা ফালানো হয়, বার্স্টার সঙ্গে সঙ্গে মারা যায়। আর বাংলাদেশের শেখ হাসিনা একটা অনৈতিকতার বোমা, অপশাসনের বোমা, যেটা স্লোলি এক্সপ্লোশন হবে, যেটা রেডিয়েশনের মতো বের হবে আর ক্ষতি করবে, সেই জিনিসটা 16 বছর ধরে করেছে এবং এই ক্ষতিটা পুরো গোটা জাতিকে করেছে। এখন
গার্ডিয়ান যত বড় প্রভাবশালী হোক, যত প্রেস্টিজিয়াস হোক, তার থেকে অনেক বেশি প্রভাবশালী এবং প্রেস্টিজিয়াস আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা পৃথিবীতে সমাদৃত। এখন তিনি এই যে অনৈক্যের কথা, অনৈক্যের সুযোগে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তারা দেশকে ধ্বংস করছে, সব করছে, তিনি এখন তো গার্জিয়ান। এই রাষ্ট্রের অভিভাবক এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাকে আমরা সবাই ভালোবেসে সহযোগিতা করতে চাই। কিন্তু এই যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে অনৈক্য, এই অনৈক্য দূর করবার জন্য একজন অভিভাবক লাগে না? আমাদের ফ্যামিলিতে ঝগড়াঝাটি হলে একজন অভিভাবক এসে আমাদের ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি মিটিয়ে দেয় না, থামিয়ে দেয় না? রাষ্ট্রে, রাজনৈতিক দলে, সোসাইটিতে এরকম অনৈক্যের আভাস দেখলে এবং তার ফলে রাষ্ট্র ধ্বংসের দিকে যেতে দেখলে এইরকম রাষ্ট্রেরও কাউকে না কাউকে অভিভাবকত্ব নিতে হয়। অতীতে বাংলাদেশে এরকম অনেক ব্যক্তি পর্যায়ে অভিভাবক ছিল। পরবর্তীকালে বাংলাদেশে সব কিছুকে রাজনীতিকীকরণ করার ফলে মধ্যপন্থী কোনো লোক খুঁজে পাওয়া যেত না যে ক্রাইসিসের সময় প্রধান দলগুলোর সঙ্গে নেগোশিয়েট মাঝখানে দাঁড়িয়ে নাই। সবাই দলীয় হয়ে গেল। আপনার মনে আছে ব্যারিস্টার রফিকুল হকের মতো আইনজীবী, যিনি দুই নেত্রীরই আইনজীবী ছিলেন, তিনিও এক সময় কিছু কথা বলতে গিয়ে তাকেও বাজে কথা শুনতে হয়েছিল শেখ হাসিনার মুখ থেকে। এবং এমন কোনো ব্যক্তিকে এদেশে রাখা হয়নি যিনি সব পক্ষের কাছে মোটামুটি সমাদৃত একজন অভিভাবক সুলভ, যে এই বৈরিতা দূর করানোর জন্য একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এসে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের যে পক্ষের শক্তি, এই সকল শক্তির কিন্তু অভিভাবক তিনি, তাকে কিন্তু সবাই মানে। সুতরাং উনি যদি এই ভূমিকাটা একটু জোরে সোরে নেন যে আপনাদের অনৈক্যের সুবিধা ফ্যাসিবাদ এইভাবে গ্রহণ করছে, আমরা বিপদগ্রস্ত হচ্ছি, আপনারা নির্বাচন চান, আমরা তো নির্বাচন দিব, আপনারা কতটুকু সংস্কার সবাই কমনলি চান বলেন, কতদিনের মধ্যে চান, আমরা সেটা করছি। যেই সংস্কারগুলো আপনারা ক্ষমতায় আসলে আপনারা নিজেরাই ইচ্ছা থাকাও সত্ত্বেও করতে পারবেন না, এটা বাস্তবতা, ওটুকু আমাদের দিকে করিয়ে নেন, এটা আপনারা একমত হন। আর আপনারা নিজেরা দয়া করে বিভেদ বাড়াবেন না। জানিয়ে বিভেদ হচ্ছে সেটা অ্যাড্রেস করবার জন্য উনি তো এই বিভিন্ন দলকে নিয়ে, বিশেষ করে জামায়াত ইসলামী, বিএনপি এবং ছাত্রদের যে সংগঠন, এদের মধ্যে তার প্রভাব আছে, তার আপনজন আছে, তাকে মানে এরকম বহু নেতাকর্মী আছে, তিনি এটা করতে পারেন। কিন্তু এটা পর্দার আড়ালে করছেন কিনা জানি না, তাহলে তার রিফ্লেকশন আমরা দেখছি না। আর বাইরে থেকে আমরা যতটুকু তাতে তার মধ্যে বিন্দুমাত্র প্রয়াস দেখছি না। আমরা দেখছি এরকম ডক্টর ফয়েজুল্লাহ যেটা বলছেন যে তার কিছু আসবে যাবে না, তিনি দেশের দায়িত্ব দিয়েছে তাকে, সবাই সহযোগিতা করলে তিনি করবেন, না করলে তিনি রিজাইন করে বা নির্বাচন দিয়ে চলে যাবেন, তার কিছু আসবে যাবে না। এটুকুই তার দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে দেশের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের অভিভাবক। এই যে এই অপরাপর বিভিন্ন সংগঠন আছে ফ্যাসিবাদের পক্ষের শক্তি, তাদের কি করে ঐক্যবদ্ধ রাখা যায় সেই জন্য অনুঘটক হিসেবে কাজ করবার জন্য তিনি নিজে বা তার প্রতিনিধি দিয়া দলগুলোর মধ্যে কাজ করা উচিত। এটা আমাদের প্রত্যাশার জায়গা। কারণ স্বার্থের দ্বন্দ্বে বিএনপি আওয়ামী লীগ এক কিন্তু হবে না, অত সহজ না। এক দলের মধ্যে নেতারা খুনোখুনি করে ফেলে, এক দলের মধ্যে একটা পদকে কেন্দ্র করে যেই ছাত্ররা কিছুদিন আগে জীবন দিল সেই ছাত্ররাই ভাগ হয়ে স্লোগান দিচ্ছে। সুতরাং স্বার্থ এমন জিনিস, পদ পদবী ক্ষমতা এমন জিনিস, এইখানে এতটা স্বার্থহীন হওয়া খুব সহজ নয়। আর আমাদের মতো এই কালচারে তো সেটা একেবারেই দুরূহ ব্যাপার। নিজের দলের লোকদেরকে যদি স্বার্থের কারণে খুন করে ফেলতে পারে, তাহলে আওয়ামী লীগকে আশ্রয় দিতে সমস্যা কি? না, সেজন্যই বলছি ওই আওয়ামী লীগকে আশ্রয় পর্যন্ত যাতে এই দলগুলো যেতে না পারে, সেজন্য তাদেরকে এক জায়গায় রাখবার জন্য কিছু অভিভাবক দরকার হয় যাদেরকে উভয় পক্ষ মানবে। সেই অভিভাবকটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার মনোনীত কোনো ব্যক্তি হতে পারে। সেই দিকে ওনাদের যাওয়া দরকার আমার মনে হয়। ডক্টর ফয়জুল হক, ডক্টর সায়ন্ত যে প্রসঙ্গটা উঠিয়েছেন, এই প্রসঙ্গটা ডক্টর সায়ন্ত উঠিয়েছেন তাই নয়, নিশ্চয়ই ডক্টর সায়ন্ত জানেন যে বিষয়টা নানান মনে আলোচনা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলোর অনৈক্যকে থামাতে পারেন কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস। উনি বলছিলেন যে ওনাকে সবাই মানে, এবং আপনি বলছিলেন ওনার কোনো চাওয়া পাওয়া নেই। এখন যার কোনো চাওয়া পাওয়া নেই তিনি কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে ডেকে বলতে পারেন যে আপনারা পরস্পরের বিরুদ্ধে যে অনৈক্য করছেন, আমরা চান কি। উনি কৈফিয়ত চাওয়ার মতো অবস্থান ওনার রয়েছে নিঃসন্দেহে। এবং এটা সত্য যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওনাদের যে ধরনের যোগাযোগটা হওয়া উচিত ছিল খুব ঘনিষ্ঠভাবে,
সেটা বোধহয় একটু কম। ওনারা একটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের জন্য একজন লোকও নিয়োগ করেছেন, কিন্তু এরপরও আমার মনে হয় বা আমাদের মনে হচ্ছে যে সেই যোগাযোগটা ওভাবে গড়ে উঠছে না। এই গ্যাপটা ফিল আপের উপায় কি? দেখেন, আমার কাছে যেটা মনে হচ্ছে, শুরুর দিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই ঐক্যবদ্ধ মিটিংগুলো করেছেন, এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশে এই প্রথম কোনো রাষ্ট্রের প্রধান তার অফিসে সকল না, রাজনৈতিক সেগুলো দল- হয়েছিল কিন্তু না, একটা সেটা ইস্যুকে কেন্দ্র করে, না না একটা ইস্যুকে কেন্দ্র করে, বাট এটা কিন্তু ঐক্যের একটা সূচনা হয়েছিল। নিঃসন্দেহে। এবং না, আমি এখানে একটা যোগ করি রাইট আপনার কথাটাকে আরেকটু জোরদার করার জন্য। এর মানে হলো প্রফেসর ইউনূস ডাকলে সবাই হাজির হয়, রাইট তাহলে এই ইস্যুতে তো রাখতে পারেন উনি। রাইট রাইট এখন সে কিন্তু চেয়েছে, তার জায়গা থেকে সূচনাটা সে করে প্রমাণ করতে চেয়েছে যে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে বসতে চাই। শুধু রাজনৈতিক দলই তিনি ডাকেন নাই, রাজনীতির বাহিরেও সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, অংশীজনকে ডেকেছেন। এমনকি আলেমোলামা সহ জি। সবাইকে নিয়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের প্রতিনিধি নিয়ে কিন্তু তিনি বৈঠক করেছেন যমুনায়, এবং সেটার পিকচারটা সারা বাংলাদেশে কিন্তু সমাদৃত আমরা হয়েছে। ঐতিহাসিক বলছি। ঐতিহাসিক বলছি, এবং এটা এর আগে কখনো আমরা দেখিনি, যদিও এরকম প্রয়োজন ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হয়তো ফিল করছেন, যেটা তার রিসেন্ট ইন্টারভিউগুলো থেকে মনে হচ্ছে, কিছুটা ক্ষোভ তার ভিতরে বিরাজ করছে বর্তমানে। সেই ক্ষোভটা হতে পারে রাজনীতিবিদদের উপরে, যে আমি তোমাদেরকে এত সুন্দর করে ডাকি, এত সুন্দর করে বসাই, একসাথে ডেকে এনে বলে দিচ্ছি নির্বাচন হবে ডিসেম্বর কিংবা নেক্সট ইয়ারের মাঝামাঝি, কিন্তু তোমরা বাহিরে গিয়ে বের হয়েই বিবৃতি দাও ভিন্ন, কথা বলি এক, বাহিরে কথা বলো আর এক, আমি বলছি ঐক্যের কথা, তোমরা দেখছি অনৈক্য করছো। এ ধরনের কিছু জায়গায় তার মনে হয়, আমার কাছে মনে হচ্ছে তিনি একটা দ্বৈত চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, এবং তিনি বাংলাদেশের রাজনীতিবিদদের কালচারটাকে যেহেতু আগে সরাসরি কখনোই এরকম মিট আপ করেননি, সে কারণে তার কাছে কিছুটা হলেও আমাদের ব্যাপারে বৈরিতা এবং ঘৃণা জমছে বলে তার এই কার্যক্রমের জায়গায় আপনাদের কাছে দেখতে মনে হচ্ছে যে অনৈক্যটা আবার বেড়ে যাচ্ছে কিনা। কিন্তু আদতে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সফল হওয়ার জন্যই রাজনীতিবিদদেরকে পাশে চাচ্ছেন, এবং রাজনীতিবিদদেরই সবচাইতে বেশি উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের প্রচারণা, আমাদের কার্যক্রম, পদচারণা বেশি করা। কারণ আমার তো স্বার্থ, আমি 16 বছর নির্যাতনের শিকার ছিলাম, এখন এই নির্যাতনের শিকার হওয়ার পরে যেই নেত্রীকে সরিয়ে আমরা একজন নেতাকে বসিয়েছি, তাকে তো আমরাই বসিয়েছি, এদেশের বিএনপি বসিয়েছে, জামাত বসিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বসিয়েছে, সাধারণ সব মানুষ বসিয়েছে। এমনকি আমরা তো বলে বেড়াচ্ছি যে পৃথিবীর ইতিহাসে এই কোনো রাষ্ট্রশাসক যাকে এত জনসমর্থন দিয়ে, ভোট না কিন্তু সমস্ত মানুষের মৌলিক একটি সমর্থন দিয়ে আমরা তাদেরকে বসিয়েছি। অতএব তার কাছে আমাদের যাওয়া পাওয়া চলাফেরাটা আরো বেশি বেগবান করা উচিত ছিল, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, আমাদের যে কাদা ছড়াছড়ি হচ্ছে এটা তো আর গোপন কিছু না, এই কাদা ছড়াছড়ির নিউজ তো তার কাছেও যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যানাদার পার্ট, কিন্তু আমরা কি করছি? আমাদের নিজেদের দলের মধ্যে, আমাদের নিজেদের ব্যক্তিদের মধ্যে ভেদাভেদ শুরু করছি। আমরা সেই শেখ হাসিনা রেখে যাওয়া পথ, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নিয়ে কথা বলছি কেন? বাংলাদেশের এখন বড় বড় রাজনৈতিক দলের কয়েকজন নেতারা তো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, শেখ হাসিনা যে কাজ করেছে গত 16 বছর, ঠিক একই কাজ আমাদেরকে করতে হবে যদি রাজনীতিতে টিকতে হয়। তার মানে আপনি বলে দিচ্ছেন যে জামাতকে আবার বিচারের কাঠগড়ায় নিয়ে আসছেন। এই যে অনৈক্য আপনি তার মধ্যে ছিঁড়ে দিচ্ছেন, আবার জামাত হুঁশিয়ারি করে আবার তাদেরকে এভাবে করে কঠোর বক্তব্য দিচ্ছেন, তাদের আপনার কি বলে বিভিন্ন জায়গায় যে অসঙ্গতিগুলো তুলে ধরছেন সেগুলো আবার জাতির কাছে প্রকাশ করছেন। একই উপায়ে আমরা এমনকি দেখেন আমাদের অনৈক্যটা কোথায় চলে গিয়েছে, ইফতারকে কেন্দ্র করে পর্যন্ত ছাত্রদল ছাত্র শিবিরের অনৈক্য তৈরি হয়ে গিয়েছে। টাকার উৎস কোথায়, কে কোথায় ব্যয় করছে, কেন করছে, যেই জায়গাগুলোতে উচিত আদৌ ছিল না। তো আমাদের এখন এই জায়গাটার কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বলেছেন যে বাংলাদেশে মূলত একটি গাজার মতো পরিস্থিতি বা যুদ্ধর মতো পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু গাজার স্টাইলে না। কিন্তু আমি মনে করি গাজার স্টাইল সহই আজকের বাংলাদেশের অবস্থাটা চলছে। গাজায় হয়তো লোকের সংখ্যা বেশি, মৃত্যু হয়েছে 50,000, 1 লাখ, 2 লাখ, এভাবে প্রতিনিয়ত তাদের মারা যাচ্ছে। উনি মূলত বলছেন যে সেটা ধ্বংসস্তূপটা Exactly. প্রতীকী অর্থে বলছে। এক্স্যাক্টলি। তো গাজার যে ধ্বংসস্তূপ সেটা হচ্ছে তাদের ইকোনমিক্যালি সহ, মানুষ মারা যাচ্ছে, শিক্ষা, সামাজিক সবকিছুই ধ্বংস হচ্ছে। বাংলাদেশে যেটা শেখ হাসিনা করেছে গত 16 বছর, ঠিকই একই উপায়, হ্যাঁ, মানুষও কিন্তু মেরেছে, সংখ্যায় হয়তো কম, সেই সংখ্যাটাই কম কিন্তু বলতে প্রতিষ্ঠান, নৈতিকতা, রাইট, প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমাদের দেশের অর্থনীতি ধ্বংস করেছে, সামাজিক রাজনৈতিক অবস্থান ধ্বংস করেছে, আমাদের যে ঐক্য ছিল সেটা ধ্বংস করেছে, আন্তর্জাতিক সম্পর্ক সহ। রাইট। যেমন আমাদের ডক্টর সায়ন্ত সাহেব বলেছিলেন যে আমাদের মধ্যে এমন কোনো এখন মানুষ খুঁজে পাবো না
যেই মানুষটা ঐক্যের জন্য কাজ করতে পারে। আমি হতে পারি বিএনপি ভায়াস্ট একজন মানুষ, উনি হতে পারে জামাত ভায়াস্ট একজন বা বিএনপি ভায়াস্ট একজন মানুষ, এটা তার ব্যক্তিগত, কিন্তু আমাদের তো এমন কিছু মানুষ দরকার যে ক্রাইসিসে তারা সবার কাছে যেতে পারে। আমাদের বাংলাদেশে একজন ব্যক্তির নাম বলেন যে লোকটা বাংলাদেশের অন্তত 10টা দলের নেতার সাথে সরাসরি কথা বলতে পারে, গিয়ে তার কাছে বসলে সে তাকে জায়গা দিবে। আমরা কিন্তু সেই জায়গাটা 16 বছরে ধ্বংস করেছে হাসিনা, এবং সেই ধ্বংসের উপরে ভিত্তি করেই আমরা ওই কালচারটাকে এখন কিন্তু কন্টিনিউয়াস করছি, যেটা আমাদের দিনদিগিতেও উচিত ছিল না। আমরা এটা কন্টিনিউয়াস করতে গিয়ে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আগামীর যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন শুধু একটি নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা পার পেয়ে যাব? তাহলে এই জুলাই বিপ্লবের ব্যর্থতা আপনাকে কিন্তু মেনে নিতে হবে যে জুলাই বিপ্লবটা সফল হয়নি। আমাদের নির্বাচন লাগবে, এটা 16 বছরের চাহিদা। পাশাপাশি এটাও লাগবে যে 16 বছরে হাসিনা যা যা করেছে সবগুলো আমাদেরকে একেবারে ঝেড়ে ফেলে দিয়ে নতুন কিছু বাংলাদেশে তৈরি করা। কিন্তু দেখেন, আমরা সামান্য ছাত্রদের দলকেও অনেক সময় কথা বলতে গিয়ে আমরা এমন পর্যায়ে নিয়ে আসি যে আমার সাথে মনে হচ্ছে বয়সে তিনি সমান একটি রাজনৈতিক দল। না, এই চিন্তাটা আমাদের করা উচিত হবে না। ছাত্ররা আমাদের আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমাদের জন্য জীবন দিয়েছে, তাদেরকেও আপনার প্রয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে ছোট্ট ছোট্ট ছাড় দিয়ে হলেও একটা ওয়েল স্পেস তৈরি করে দেয়া, এবং স্পেসটা এমনভাবে তৈরি হবে যে ব্যালট পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। যখন ব্যালটে নিয়ে যাব, ব্যালট সিদ্ধান্ত দিবে আমার দল জয়যুক্ত হবে, সায়ন্ত ভাইয়ের দল জয়যুক্ত হবে না ছাত্রদের দল জয়যুক্ত হবে। কিন্তু সেই জায়গাটায় যাওয়ার জন্য যে সহমর্মিতা দরকার ছিল, একে অপরের মধ্যে সৌন্দর্যতা দরকার ছিল, সেটা আমার মনে হয় দিন দিন একেবারে সংকীর্ণ হয়ে আসছে, এবং এই সংকীর্ণতার জবাবই কিন্তু আগামীর বাংলাদেশে আপনাকে আমাকে জনতার কাতারে গিয়ে দিতে হবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আমাদের দেশে যে এই অস্থিরতা চলছে এর পেছনে আপনি উল্লেখ করেছেন যে এমন কিছু শক্তি কাজ করেছে যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত নয়। একই সঙ্গে কিন্তু এই ফেসিস্টদের দোসররা সক্রিয় হয়েছে। আমরা শুরুতে বলছিলাম তারা গর্ত থেকে গলা বের করেছে। আমরা কিছু সোশ্যাল মিডিয়াতে তাদের এই কার্যক্রমগুলো চোখে পড়ছে, এবং ভারত কিন্তু যথারীতি তার অবস্থান থেকে এক চুলও সরে নাই। তাদের সেনাপ্রধান বারবার বলে যাচ্ছে, কদিন আগে একই কথা বলেছে যে আমরা এই সরকারের সাথে সম্পর্ক রাখবো না, আমরা রাখবো কোনো নির্বাচিত সরকারের সঙ্গে। বলছে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার, অথচ অগণতান্ত্রিক সরকারকে হাসিনার সঙ্গে 16 বছর সব করেছে। শুধু তাই নয়, তাকে তারা আশ্রয়পত্র দিয়ে রাখছে। এবং গার্ডিয়ানকে প্রফেসর ইউনূস কিন্তু এই কথাটি বলেছেন। উনি বলেছেন যে ভারতকে ব্যবহার করে হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক। উনি দুটো, এটা হলো তার প্রচারণাটা আমাদের জন্য বিপজ্জনক, আর হলো ভারতকে যে ব্যবহার করে এই প্রচারণা চালানো হচ্ছে, দুটো বিষয় উল্লেখ করছে। এই যে হাসিনাকে আশ্রয়পত্র দিয়ে ভারত রাখছে, আমরা লক্ষ্য করছি এই বিষয়টি কি রাজনৈতিক দলগুলো ভুলে যাচ্ছে? আমরা দুটো বিষয় আপনাকে জানতে চাইব। না, ডেফিনেটলি কি ভুলে যাচ্ছে বলে তো তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে। এখন আসলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মুখ্য হয়ে দাঁড়িয়েছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, যে রাষ্ট্রীয় ক্ষমতায় কে কতখানি ভাগ বসাবে, এবং সেটা করবার জন্য একে অপরকে ল্যাং মারার যে প্র্যাকটিস অতীতে ছিল সেটি আবার সামনে এসছে। আমাদের ওই বারবার একই কথা বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থান এবং তার আগের 16 বছর ফ্যাসিবাদের যে নিপীড়ন, এগুলি মাথায় রাখলেই কিন্তু সমস্যার সমাধান সহজ হয়ে যায়, ঐক্যটা সহজ হয়ে যায়। সেটি আমরা মাথায় রাখছি না। আমরা শুধুমাত্র ক্ষমতার ভাগাভাগি এবং সেখানে কে কতটা অংশীদারিত্ব পাবো, কে কতখানি প্রভাব বিস্তার করব, সেই প্রতিযোগিতায় নেমে পড়েছি বড় রাজনৈতিক শক্তিগুলি। এমনকি ছাত্রদের যেই সংগঠন, তাদের তরফ থেকেও এই দুই দল বা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা স্টাইলের যে সহনশীল বক্তব্যের মাধ্যমে মানুষের মন জয় করে এগিয়ে যাওয়ার যে প্রবণতা হওয়া দরকার ছিল, তারাও কিন্তু এই রাজনৈতিক দলের বক্তব্যের জবাব দিতে গিয়ে একই ফাঁদে পড়ে যাচ্ছে। তাদের জবাবের স্টাইলটা কিন্তু এই দলগুলোর মতোই হচ্ছে। এটা তো আবার মানুষ পছন্দ করবে না। তাদেরকে আমরা দেখতে চাই সহনশীল, আধুনিক, প্রগতিশীল এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যেই রকম নেতৃত্ব আমরা চাই, ওই রকম বক্তব্য। পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টা আক্রমণ, কাউকে হিউমিলেট করা, ছোট করা, এইটা ট্র্যাডিশনাল পলিটিক্সে যেমন চলে আসছে, এবং পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বক্তব্যের নামে যে যাতা জিনিস খাওয়ানোর যে প্রবণতা রাজনীতিবিদদের মধ্যে দেশে আছে, সেই একই প্রবণতা যদি এই ছাত্র নেতাদের, নতুন সংগঠনের নেতাদের বক্তব্যও আমরা পাই, সেটিও গ্রহণযোগ্য না। ফলে সব মিলিয়ে এই যে ইন্ডিয়ার অবস্থানটা
এটা ঠিক যে বাংলাদেশে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইন্ডিয়ার অন্যায্য ভূমিকার প্রতিবাদ যত জোরে সোরে হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো এতটা হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়ার বর্ডার কিলিং সহ বিভিন্ন ইস্যুতে যতটা জোরালোভাবে প্রতিবাদ করেছে, স্টেটমেন্ট করেছে, সেটা অতীতে কোনো সরকারের সময় আমরা দেখিনি। এখন এই যদি আমাদের ঐক্যের ঘাটতি হয় তাহলে এই প্রতিবাদটাও কিন্তু আস্তে আস্তে ম্রিয়মাণ হয়ে যাবে। ইন্ডিয়ার দেখেন ওদের সেনাপ্রধান একাধিকবার বলেছে, সর্বশেষ সাম্প্রতিককালে যে বলল যে তারা নতুন গণতান্ত্রিক সরকার আসলে তার সঙ্গে সম্পর্ক তারা রক্ষা করবে হয়তো। এখন গণতান্ত্রিক সরকার আসলে করবে, এই সরকার কি অগণতান্ত্রিক? এই সরকার অনির্বাচিত হতে পারে, কিন্তু বাংলাদেশের মেজরিটি মানুষের, এদেশের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের সমর্থিত সরকার। আর একটা হচ্ছে গিয়ে তারা গণতান্ত্রিক সরকার আসলে করবে বলছে, তাহলে 16 বছর ধরে তারা কি করেছিল? হাসিনার মতো একটি ফ্যাসিবাদ, মাফিয়া রানী, একটা ডাকাততন্ত্রের জননী, তার অধীনে যে ফ্যাসিবাদ সরকার অগণতান্ত্রিক, ভোট ছাড়া যারা ভোট ছাড়া দখল করে ডাকাততন্ত্র কায়েম করে ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সেই সরকারের পক্ষে 16 বছর তারা নিঃশর্ত সমর্থন দিয়েছে না, শুধু তাদের লাভ পাবার আশায়। এই দেশটাকে তাদের নামে অঙ্গরাজ্য করবে না, কিন্তু কার্যত অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এই দেশটাকে তারা বার্ডেন নিবে না, কিন্তু মধু যেটুকু শুষে খাবার সেগুলো সবটুকুই খাবে, সেই বন্দোবস্ত করে তারা এই দেশে হাসিনাকে সমর্থন দিয়েছে না। তখন কোথায় ছিল এই গণতন্ত্রের নাম? তাহলে কি এরকম একটা প্রশ্ন উঠতে পারে, সেটি হলো যে এই প্রফেসর ইউনূস সরকারের কাছ থেকে তারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, ডেফিনেটলি সামনে যারা ক্ষমতা আসবে তাদের কাছে তারা সেই সুযোগটা পেতে পারে। সেই আশাই হয়তো আছে যে যদি সেই সুবিধা পায় তাহলে তাদের সঙ্গে আবার নতুন মেরুকরণ হবে। কিন্তু আমার মনে হয় পরিবর্তিত পরিস্থিতিতে যারাই ক্ষমতায় আসুক তাদের জন্য ইন্ডিয়ার সঙ্গে ওপেন সমঝোতায় যাওয়াটা এত সহজ হবে না। কারণ এদেশে 16 বছরে শেখ হাসিনা একটা উপকার এদেশের করেছে, সেটি হচ্ছে ইন্ডিয়ার যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে মেজরিটি মানুষের যেই মানসিক গঠন তৈরি হওয়া দরকার ছিল সেটি গঠন করে দিয়ে গেছে শেখ হাসিনা। প্রশ্নটা এক অন্য জায়গায়, সেটি হলো যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের যে কর্মী, তারা যে ইন্ডিয়ার হেজিমনির চরম বিরোধী, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নেতৃত্ব পর্যায়ে কিন্তু সংকট দেখা দিয়েছে। এমনই সংকট দেখা দিয়েছে, কেউ কেউ তো ইন্ডিয়ার নাম নিতে আগ্রহী না। তারা সমালোচনা করলে কিভাবে করে জানেন? প্রতিবেশী একটি রাষ্ট্র, সেটা ভারত বা ইন্ডিয়ার শব্দের উচ্চারণ করতে চায় না। ডেফিনেটলি এটা কেউ কেউ উচ্চারণ করেন না। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলাম উভয়ই ভারতকে একটু রাগ ঢাক করে কথা বলতে চান যে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কোনোদিন শত্রুতা ছিল না। তারা তো গোটা দেশের শত্রুতা করেছে। তো দেশের শত্রুতা যদি করে থাকে আর আপনি যদি বাংলাদেশপন্থী রাজনীতি করে থাকেন, তাহলে আপনার শত্রুতা আলাদা করে করতে হবে কেন? আপনার দলের নেতাদের যে ফাঁসি হয়েছে সেখানে কোন কার কার হাত ছিল আপনি বোঝেন না? আপনার দেশের সেনাবাহিনীকে ধ্বংস করবার জন্য পিলখানা যা হয়েছে সেখানে কার কার কোন কর্নার থেকে ইন্ধন থাকতে পারে বা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা থাকতে পারে, এটা কি প্রমাণ করতেই হবে? প্রমাণ না করলেও আপনার পারসেপশন বলে দেয় না? সুতরাং আপনার বন্ধু ছিল, কোনোদিন শত্রু ছিল না, আপনি ভবিষ্যতেও বন্ধুত্ব রক্ষা করবেন, এই কথা বলে কি করে? বরং সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সার্বভৌমত্ব রক্ষা করে প্রতিবেশী রাষ্ট্রের যা প্রাপ্য ভারতকে বাংলাদেশের সব দল যারাই ক্ষমতা আসুক সেটা দিবে, যদি তারা অতীতের ভুল স্বীকার করে বাংলাদেশকে সেই ন্যায্যতা সমতার ভিত্তিতে দেখে। এখন সেখানে ভারত একতরফাভাবে আমাদের শোষণ করেই যাবে, অর্থনৈতিক শোষণ, আমাদের পানি দিবে না, আমাদের বর্ডার কিলিং করবে, আমাদের এইখানে ডিশ কালচার ব্যবহার করে তার সমস্ত কালচারাল অ্যাগ্রাসন চালাবে, আর আমার দেশের একটা টেলিভিশনকে সেখানে নানান ব্যারিয়ারের মধ্যে রেখে দেখতে দিবে না, যা খুশি তাই করবে, আর সেই দাদাগিরি মেনে নিয়ে আমরা রাজনীতি করব। সেটা কি সমতা বলে? সেটা কি সার্বভৌমত্ব, আত্মমর্যাদা বলে? সেটা বলে না তো। এই বোধটা আমাদের রাজনীতিবিদদের আসতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত এবং ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক, প্রফেসর ইউনূসের গার্ডিয়ানের সঙ্গে যে সাক্ষাৎকার সেটি নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেখানে উনি স্পষ্ট বলেছেন যে ভারতে বসে শেখ হাসিনা যা করছে সেটি খুব বিপজ্জনক। এবং ডক্টর সায়ন্ত বলছিলেন যে ভারত আমাদের গত 15 বছর কি করেছে এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে কথা বলছেন এখন, এবং রাজনৈতিক দলগুলো ওই সময় কি ক্ষতিগ্রস্ত হয়েছে ফাঁসি থেকে শুরু করে সে কথাও ডক্টর সায়ন্ত উল্লেখ করেছেন। আপনার কাছে আমরা জানতে চাইব যে এই ভারতপন্থী রাজনীতি এদেশে আদৌ চলবে কিনা, এই প্রসঙ্গটি এই টকশোতে আমরা বারবার বলার চেষ্টা করেছি। আমরা জানি যে মাঠ পর্যায়ের মানুষ, যে দলেরই হোক না কেন, তৃণমূল পর্যায়ের মানুষ দুটো জিনিস কখনোই মেনে নিবে না, এটা হলো ভারতপন্থী আর হলো আওয়ামীপন্থী। কিন্তু রাজনৈতিক দলগুলো সেই দিকে ঝুঁকতে চায় কেন? দেখেন, ভারতপন্থীদের কবর রচিত হয়েছে 5 তারিখ, এবং 5 তারিখে আমরা যারা মনে করি যে শেখ হাসিনা পালিয়েছে, শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বিজয় হয়েছে এমনটা না। 5 তারিখে আমাদের এই বিজয়ের চটপাকাত কিন্তু ভারতের কাঁধে গিয়ে পড়েছে, তাদের গালে পড়েছে, এবং স্পষ্ট ভারত ধারণা পোষণ করে যে এই বিজয়টা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যে আভিজাত্য তাদের এই দেশে ছিল, যে ক্ষমতা তারা এদেশে দেখিয়েছে, সেটা কিন্তু নড়বড়ে হয়ে গিয়েছে এবং তাদের ধারণার ভিতরে এটা ছিল না। সে কারণেই একজন খুনি ফ্যাসিস্টকে পৃথিবীর কোথাও জায়গা না দিলেও ভারত জায়গা দিয়েছে, এবং ভারত মনে করে বাংলাদেশের প্রেক্ষাপটে তার একমাত্র আপন সংগঠন হচ্ছে এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এই শেখ পরিবারকে পেলে পুষে যতদিন তারা খেতে পারবে সেটাই তাদের কল্যাণ। আর এর বাহিরে যদি কাউকে শেখ পরিবারের মতো তৈরি করতে পারে, সে কারণেই তিনি বারবার বলছেন যে এই সরকারের সাথে আমাদের কোনো আলোচনা সমালোচনা নাই, কার্যক্রম নাই, আমরা অপেক্ষায় আছি নেক্সট কোনো একটা গভর্নমেন্ট আসার, এবং গণতন্ত্রের নাম দিয়ে সেটা বলছে। অথচ বাংলাদেশের গত 16 বছরের গণতন্ত্রকে ধ্বংস সম্পূর্ণভাবে করেছে কিন্তু এই শেখ হাসিনার সাথে আতাত করে ভারতের সরকার। এবং ভারত থেকে আমাদের দেশে কিন্তু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে সেই সময়ও কিন্তু তাদের পররাষ্ট্র সচিব থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকেরা এখানে এসেছে। কিন্তু এই দেশে তারাই আবার বলছে যে গণতান্ত্রিক কারোর সাথে মিশতে চায়। তো গণতন্ত্রে কার সাথে আপনি মিশবেন? গণতন্ত্রের প্রমাণ তো হচ্ছে এখন যে সরকার, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে 53 বছরের শ্রেষ্ঠ গণতান্ত্রিক সরকার। এখন আপনি বলতে পারেন কিভাবে গণতন্ত্র? গণতন্ত্র আমার দেশের জনগণ যেটা সিদ্ধান্ত নেবেন সেটার উপরে আর কোনো সিদ্ধান্ত তো আসতে পারে না। জনতা রাজপথে নেমে সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা মেনেছি এবং তিনি চালাবেন। এখন তাকে আপনি ধ্বংস করে দিয়ে নতুন একটি বাংলাদেশের অপেক্ষায় আছেন যেখানে আপনার কিছু দালালদেরকে সেট করবেন, সেটা কোনোদিনই এদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না। আপনি জানেন, যেটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতপন্থী রাজনীতি এদেশে করে কেউ টিকতে পারবে কিনা, না, আমি এক বাক্যে যদি বলি মোটেও টিকতে পারবে না। আগামী নির্বাচনটা এমন হবে, আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন বড় বড় রাজনৈতিক দল কিন্তু লোকটা ভারতপন্থী, ওই নেতা ধানের শীষ পেয়েও এমপি হইতে পারবে না, জামাতের নমিনেশন পাইলেও এমপি হইতে পারবে না, ইসলামী আন্দোলনের পাইলেও এমপি হইতে পারবে না, যদি লোকটা হয় টাটকা ভারতের দালাল। আর লোকটা যদি বাংলাদেশ প্রেমী হয়, সে ছোট ছোট রাজনৈতিক দলের মধ্যেও যোগ্য প্রার্থী হলে তিনি কিন্তু নির্বাচনে বের হয়ে আসবেন, কারণ মানুষ দেখবে কোন লোক আমার দেশের জন্য কাজ করবে, কোন লোক আমার দেশের জনগণের জন্য কাজ করবে। আমি শেষ একটা শব্দে বলতে চাই যে বাংলাদেশের আগামী নির্বাচনটা এখন আর কোনো দল দেখে হবে না যে আওয়ামী লীগ আছে আমাদের ভয় করে তারপরে নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ আর নাই, আসবে না। আগামী নির্বাচনটা হবে বাংলাদেশে বাকি যারা আছে তাদেরকে নিয়ে। অতএব ওই ভয়ের রাজনীতি দিয়ে আবার কাউকে এককভাবে ভোট দিবে সেটাও কিন্তু হবে না। নির্বাচনে কিন্তু একটা প্যারালাল ভিন্ন স্টাইলে হবে এবং সেখানে কিন্তু জনতার প্রতিনিধি নির্বাচিত হবে বলে আমি মনে করি, এবং ভারত সেখানে আবারও নতুন করে ফেল করবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি নির্বাচনটাকেই 1 নম্বরে রাখছে, বিচার সংস্কার 2 নম্বরে, 3 নম্বরে এইভাবে রাখছে। এবং উল্টো একটা চিত্র রয়েছে, সেটি হলো যেটা এখন জাতীয় নাগরিক পার্টি, যেটা জাতীয় নাগরিক কমিটি ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, তারা শুরু থেকে কিন্তু বলছে নির্বাচন হবে কিন্তু বিচার এবং সংস্কারটা করতে হবে আগে। এই প্রসঙ্গেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ইফতার পার্টিতে বলেছেন যে
বিচার নিয়ে কড়ায় গন্ডায় জবাব দিয়েতে নিব। আরেকটি কথা বলেছেন যে বিচার ও সংস্কারের পেছানো রাজনীতি করবেন না, এবং উনি বলছেন যে যাই করুন কিন্তু এ দুটো করতে হবে, ওটাকে সামনে নিয়ে দুটো পিছনে ফেলে দিবেন সেটা হবে না। আপনি তার বক্তব্যকে কিভাবে দেখছেন? আসলে এটা খুব অনাকাঙ্ক্ষিত যে নির্বাচন, বিচার, ফ্যাসিবাদের ফিরে আসা, এগুলোকে একটা আর একটার সঙ্গে সম্পর্কিত করে ফেলা হচ্ছে। বাংলাদেশের কোনো লোকই বিশ্বাস করে না যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে বিচার হবে এবং সংস্কার হবে। এটার কি করবে? না, বিশ্বাস এখন করে না যদি কিন্তু। এখন যদি আমরা যতই যুক্তি দেন বিশ্বাস করে না, যদি সেই অবিশ্বাস থাকে তাহলে এবং এই তাদের যে কর্মকাণ্ড ইতিমধ্যে না, প্রমাণিত হয়েছে। আরো বেশি। সেই অবিশ্বাস নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে তাদেরকে বলতে বলেন যে একটা মামলার তদন্ত করে চূড়ান্ত বিচারে আনতে কত বছর সময় নেবেন আপনি, তাহলে সেটা বলে দেন যে 6 মাসের মধ্যে স্পেশাল ট্রায়াল করে এটা না, করতে তারা হবে, বলছে তো অলরেডি করতে হবে। অলরেডি না, তাহলে তাদের বা আমাদের মনোনীত সরকার 7 মাস চলে গেছে, তারা এরকম কোনো রূপরেখা দিতে পেরেছে? তারা কি বলেছে যে 6 মাস বা 1 বছরের মধ্যেই বিচার কার্য সম্পন্ন করব বা তদন্ত সম্পন্ন করব? আপনার সেটা কি করতে আপনার পেরেছে? সাথে একমত। রাজনৈতিক দলগুলো কিন্তু স্পষ্ট করে বলতে পারে যে আপনারা বিচারটা দ্রুত করছেন না কেন। এক, আপনি বলছেন রাজনৈতিক নেতাগুলো এত এত তৎপর না। 2 নম্বর বলতে পারে যে আপনি সংস্কার যা করতে চান দ্রুত করেন, দ্রুত করে তাড়াতাড়ি নির্বাচন দেন। না, এই কথাটা তো বলছে, বিএনপি থেকে বারবার বলছে যে প্রয়োজনীয় সংস্কার আপনারা দ্রুত করেন। বিএনপি একবারও বলে নাই আমরা সংস্কারের বিরুদ্ধে, বরং বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র নেতা, তার একটা কথা আপনাকে বলি। উনি বলছেন যে যার প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছে যে বিচার এবং ফ্যাসিবাদ পুনর্বাসন এইটা পেছানোর বক্তব্য দিয়ে রাজনীতি করবেন না, এটা বলছেন যার কাউন্টারে তিনি বলছেন যে নির্বাচন পেছানোর রাজনীতি করবেন না। তার আগে কি বলছে যে নির্বাচন এবং সরকার গঠিত হলেও বাংলাদেশের বিচার বিভাগ তো বন্ধ থাকবে না, আইন আদালত বন্ধ থাকবে না, তদন্ত বন্ধ থাকবে না। সুতরাং সেটা যাতে বেগবান থাকে, সেটা যাতে সঠিকভাবে থাকে, সেটি নিশ্চিত করতে হবে। কিন্তু তার জন্য আপনি অনন্তকাল নির্বাচনকে আটকে রাখবেন, সেটি তো হতে পারে না। এটি একটি সমন্বিত প্রক্রিয়া, একসঙ্গেই আগাবে, এবং নির্বাচন করবার জন্য ন্যূনতম যে সংস্কার কটির দরকার 7 মাসে আমরা তার কতটুকু অগ্রগতি দেখেছি? শুধু ডায়ালগ, কথা বলা ছাড়া এবং ঢাউস ঢাউস সব প্রস্তাব দেওয়া, এত বড় বড় বই করা ছাড়া আর এমসিকিউর কোশ্চিন মার্কেটে ছাড়া আমরা এখনো কি কার্যকর পদক্ষেপ দেখেছি যে সংস্কার নিয়ে সরকার এটা করেছে? ডাক্তার সায়ন্ত, এই প্রচলিত রাজনৈতিক দলগুলো ক্ষমতা আসলে কি করবে আপনি কি জানেন? কি করবে সেটা জানি না, তবে কেন জানেন না? প্রত্যাশা করি। না না, কি না, করবে কারোটাই জানি না। এইখানে আপনার উত্তরটা আসলে ঠিক হলো না। না, ঠিক কারণ আমরা হয়েছে। জানি অলরেডি তারা করছে তো। কারণ তারা কি করবে অলরেডি না, করছে, না, কিন্তু এটাও আমি একমত হব কেন না। তারা কিচ্ছু করছে না? এটাও একমত হব না। কারণ হচ্ছে গিয়ে 16 বছরের ফ্যাসিবাদ এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের মানসিকতার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা যদি আপনি জানতে চান, আমি তাহলে বলি যে বিএনপির মতো দল তারা লিখিতভাবে যে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা লিখিতভাবে অঙ্গীকারনামা যে প্রকাশ করেছে, এইভাবে লিখিত অঙ্গীকার প্রকাশ করে গুম খুনের শিকার হওয়া একটা দল সেখান থেকে পিছিয়ে যাওয়া এত সহজ ভাববার কারণ নাই। জামায়াত ইসলাম তারা লিখিতভাবে যে অঙ্গীকার করেছে যে সংস্কারের, সেখান থেকে সহজ বা পিছিয়ে যাওয়া এত সহজ হবে না এই পরিবর্তিত বাংলাদেশে। কারণ এখানে প্রতিবাদ করবার জন্য এই ছাত্র জনতা আছে, ছাত্রদের সংগঠন আছে, আমি আপনি আছে, দেশের সাধারণ মানুষ আছে, যারা অতীতের বাংলাদেশে আর ফেরত যেতে চায় না। সুতরাং তারা অঙ্গীকার করেছে, এটা বড় একটা অগ্রগতি। সেই অঙ্গীকার অনুসারে তারা যাতে চলতে বাধ্য হয়, সেই চাপ প্রয়োগ করা আপনার আমার সকলের দায়িত্ব। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং ডক্টর ফয়জুল হক, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।